যারা রাজনীতি করে তারা যদি মনে করে যে আমি রাজনীতি ছেড়ে দিব, রাজনীতি কখনো ছাড়া যায় না। রাজনীতি একবার মন মস্তিষ্ক চেপে ধরলে সেটা থেকে আর কখনোই বাইরে থাকা যায় না। বই পড়লেও রাজনীতি রিলেট করি, কারোর সাথে আড্ডা দিলে রাজনীতি চলে আসে। যতবার চিন্তা করেছি যে রাজনীতি থেকে দূরে থাকবো, তত প্রবলভাবে আর রাজনীতি আঁকড়ে ধরেছে। নির্বাচনী জয়ের পর আপনাকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ফোন করেছিলেন আপনাকে, আসলে কি কথা হয়েছিল? উনি একটা শব্দ বলেছিলেন, সেটা এখন আমার কানে বাজে এবং মনে হয় যে আমার সারা রাজনৈতিক জীবনের শব্দটা মনে থাকবে। ছাত্রদলের রাজনীতির আসার পেছনে আপনার গল্পটি কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেই বিএনপি কিংবা ছাত্রদলের সাথে আমার সম্পৃক্ততা। অনেকে বলছিল যে আপনি এজিএস না হয়ে জিএস প্রার্থী হলেও আপনি জিততে পারতেন। পদের চেয়ে মনে করি যে শিক্ষার্থীরা মানুষটার উপর কতটা আস্থা স্থাপন করতে পারে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পদ যেটাই হোক, শিক্ষার্থীরা আমাকে যে কোনো পদেই আস্থা রাখতে পারতো। প্রিয় দর্শক, আজকের পত্রিকার পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচিত এজিএস আইবুর রহমান তৌফিক। তিনি এখন পর্যন্ত সারা দেশে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্যে একমাত্র ছাত্রদল মনোনীত বিজয়ী এজিএস। আজ আমরা তার কাছ থেকে জানব চাকসু নির্বাচন, ছাত্র রাজনীতির বাস্তবতা ও জাতীয় রাজনীতি ও তার রাজনৈতিক ক্যারিয়ারের গল্প। তৌফিক, প্রথম যে প্রশ্নটি আমরা জানতে চাই আপনার কাছে, যে চাকসু নির্বাচনের ফলাফল যখন দেয়া হলো, সেই খবরটি যখন জানতে পারলেন, আসলে কেমন লেগেছিল সেই মুহূর্তটির কথা বলবেন? চাকসু নির্বাচনে ভোট গণনার পর থেকেই খুবই উদ্বিগ্ন ছিলাম। তখন সেই সময় থেকেই ফলাফলের অপেক্ষায় ছিলাম। যখন একে একে ফলাফল আসা শুরু হলো, যেহেতু একসাথে সবগুলো ফলাফল হয় না, 15টা হল একটা একটা করে হলের রেজাল্ট আসা শুরু করলো। তো শুরুতে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের রেজাল্ট দেওয়া হলো, তারপরে মাস্টারদা সুদ হোসেন হল, সবগুলো হলেই মোটামুটি ভালো ব্যবধানে আমি বিজয়ী হচ্ছিলাম। তো ধারণা করা হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে বিজয়ী হওয়া অনেক বেশি কষ্টকর। তো যখন দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলেও আমি জিতে গিয়েছি, তখন আমি ধরে নিয়েছি যে আমি অবশ্যই নির্বাচনে জিতে গেছি। তো সেই সময়টা আসলে অনেক বেশি আনন্দের ছিল। মেয়েদের 5টা হল ছিল, সেই সবগুলো হলে জিতেছি। দু একটা হলে রেজাল্ট আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি, তবু আমার শিক্ষার্থীরা আমাকে বিপুল পরিমাণ সাড়া দিয়েছে, সেটা অনেক বেশি আনন্দের ছিল। ওই মুহূর্তে আসলে কার কাছ থেকে খবরটি পেয়েছিলেন, যে বিজয়ীর খবরটি পেয়েছিলেন, বা আপনি কাকে ফোন দিয়েছিলেন, খবরটি জানিয়েছিলেন ফোন দিয়ে, যদি একটু বলেন। রেজাল্টের সময় আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী ছোট ভাই, রাজনৈতিক সহযোদ্ধা, সবাই একসাথেই ছিলাম এবং সবাই রেজাল্ট দেখছিলাম এবং আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু আমার সহযোদ্ধারা অনেক বেশি উল্লাস করছিল, কারণ তারা দীর্ঘদিন আমার জন্য অনেক বেশি পরিশ্রম করছিল। তো সেই জায়গায় মনে হয়েছে যে আমি নির্বাচন করেছি ঠিক আছে, কিন্তু আমার চেয়ে আমার সহযোদ্ধারা আরও বেশি পরিশ্রম করেছে। আর প্রথম কলটা আমি আমার বাবাকে ফোন করি। তো উনি আসলে নির্বাচনের আগে খুব বেশি প্রত্যাশা ছিল না যে আমি বিজয়ী হব। তো যখন আমি প্রথম বিজয়ী হই, মানে আমি বুঝতে পারি যে আমি বিজয়ী হচ্ছি, তখন আমার প্রথম ফোনটা আমার বাবাকে করি। একটু জানতে চাই যে পুরো চাকসু নির্বাচনে আসলে নির্বাচন প্রচারণা থেকে শুরু করে ফলাফল পর্যন্ত পুরো সময়টাতে আসলে আপনার বড় চ্যালেঞ্জ কি ছিল বা বড় বাধা কি ছিল? নির্বাচনের প্রতিটা মুহূর্তে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর যেহেতু আমাদের জীবনের প্রথম নির্বাচন এবং বলা যায় যে ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আগে আমি কখনোই ভোট দেইনি, তো সেই জায়গায় নির্বাচনের অভিজ্ঞতা একেবারেই ছিল না যে মানুষের কাছে কিভাবে ভোট চাইতে হয় বা কিভাবে জিনিসগুলো করতে হয়। তো সেই জায়গায় কোনো ধরনের মানে বলা যায় যে কোনো ধরনের বিভিন্ন কিছুর আশ্রয় না নিয়ে একেবারে নিজের ন্যাচারাল যে এক্সপ্রেশন সেটাই সেই ভোটারদের কাছে গিয়ে বলেছি এবং নিজের যে স্বপ্ন ক্যাম্পাস নিয়ে এতদিন যা করেছি ক্যাম্পাসে সেগুলো ফুটিয়ে তুলেছি। তো এই জায়গায় চ্যালেঞ্জের বিষয় ছিল নির্বাচনের প্রচারণার কিছুদিন পরপরই পুজোর ছুটি হয়ে গেছিলো, তো সেই সময়ে ক্যাম্পাস বন্ধ ছিল। তো মূল কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা এমনিতেই চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে সব শিক্ষার্থী হলে থাকে না, বিপুল সংখ্যক শিক্ষার্থী কটেজে থাকে, আবার অনেক শিক্ষার্থী শহরে থাকে, ক্যাম্পাস থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। তো সেই জায়গায় অন্যান্য ক্যাম্পাসে যেমন সকল শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশেপাশে থাকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা ভিন্ন। তো সকল শিক্ষার্থীর সাথে সাথে ভোটার তাদের কাছে পৌঁছানো, গিয়ে নিজের ইচ্ছার কথা বলা, সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তারপর নির্বাচনের সময় বিভিন্ন প্রপাগান্ডা বা ভুল তথ্য, এগুলোকে মোকাবেলা করা, পাশাপাশি এগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তার পাশাপাশি প্রচুর শারীরিক পরিশ্রম গেছে, একদম সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত মাঠে থাকতে হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রতিদিন যেমন শিখেছি এবং প্রতিদিনই একটা বড় চ্যালেঞ্জের কথা মনে হতো। আমরা জানি যে নির্বাচনী জয়ের পর আপনাকে বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ফোন করেছিলেন আপনাকে, আসলে কি কথা হয়েছিল বা উনি কি বলেছিলেন বা কথোপকথনটা কেমন ছিল আপনাদের? নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমি অনেক বেশি উচ্ছ্বাসিত ছিলাম। তো সেই মুহূর্তে মানে খুবই খুশি এবং খোদার দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করছিলাম।
তো সেই মুহূর্তে বিএনপির তৎকালীন চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে ফোন করেছিলেন। তো যখন আমার কাছে ফোন দেওয়া হয় এবং আমি ওনার সাথে কথা বলি, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই ফোন করে আমার কাছে ফোনটা দেন, তখন সালাম দিই এবং কথা বলি। তো উনি একটা শব্দ বলেছিলেন, সেটা এখন আমার কানে বাজে এবং মনে হয় যে আমার সারা রাজনৈতিক জীবনের শব্দটা মনে থাকবে, যে ওয়েল ডান তৌফিক, ওয়েল ডান। তো উনি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এত সিরিয়াস ছিলেন বা এত বেশি ভালোভাবে আমাদের রেজাল্ট দেখছেন আমি আসলে ভাবতে পারিনি। এবং ওনার কাছ থেকে যখন আমি কংগ্রাচুলেশন পাই, পাশাপাশি আমার জন্য উনি শুভকামনা জানান, সেটা খুবই ভালো মুহূর্ত ছিল। এবং যে উনি জিজ্ঞেস করেছিলেন খুব স্বাভাবিকভাবে যে বাসায় মা আছেন, নামাজ পড়েছি কিনা, তিনি আমাকে নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। তো মূল কথা হচ্ছে, প্রথম জীবনে আমি ওনার সাথে কথা বলি, একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে প্রথম সরাসরি কথা বলা। আবার উনি যে স্নেহসুলভ কথা বলেছেন সেটা আমার মনে গেঁথে গেছে। তো আমি বলেছি যে হ্যাঁ, নামাজ পড়েছি, আম্মুকে জানিয়েছি। তো তিনিও খুব খুশি হলেন। সচরাচর কুশল বিনিময়ের মতো যেটা হয় সেটাই আর কি। আচ্ছা, ক্যাম্পাসে আপনার জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। আমরা যেমনটি জানি যে যে জনপ্রিয়তা আপনার রয়েছে, আসলে অনেকে বলছিল যে আপনি এজিএস না হয়ে জিএস প্রার্থী হলেও আপনি জিততে পারতেন। আসলে আপনি কি এটা কেমন এটা মনে করেন কিনা, কি মনে করছেন? আসলে আমি পদের চেয়ে মনে করি যে শিক্ষার্থীরা মানুষটার উপর কতটা আস্থা স্থাপন করতে পারে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো সেই জায়গায় আমি আমার ক্যাম্পাসে শিক্ষার্থীদের আস্থার জায়গা হয়ে উঠতে পেরেছিলাম বলেই আমাকে বিজয়ী করেছে। তো আমার মনে হয় যে পদ যেটাই হোক, শিক্ষার্থীরা আমাকে যে কোনো পদেই আস্থা রাখতে পারতো। তো সেই জায়গায় আমি আমার পদে বিজয়ী হয়েছি, কিংবা অন্য পদে থাকলে হয়তো বিজয়ী হতাম না, সেটা আমি কখনোই মনে করি না। আমি মনে করি যে আস্থা এবং ভালোবাসার জায়গাটা হচ্ছে মূল, যেটা অর্জন করতে পারলে যে কোনো পদে বিজয়ী হওয়া সম্ভব। এই যে আস্থার জায়গাটার কথা বললেন, যে আমরা এমনিও সে সময় দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে বেশ ক্যাম্পাসে আপনার জনপ্রিয়তার কথা বলা হচ্ছিল। তো এটা আসলে রহস্যটা কি, কিভাবে সম্ভব হলো সাধারণ শিক্ষার্থীদের এই মাঝে আস্থাটা অর্জন করা বা তাদের প্রিয় হয়ে ওঠাটা? আসলে দেখেন, ক্যাম্পাসে যখন আমরা গিয়েছি তখন একটা নিপীড়নের সময় ছিল, আমরা হলে থাকতে পারিনি। আর হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল ছাত্রলীগের দখলে ছিল এবং প্রতিটা হলে তাদের গোলাম হয়েই হলে উঠতে হইতো। তো সেই সময়ে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে অ্যাক্টিভিজম শুরু করি, লেখালেখি করি, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে স্টুডেন্টদের পক্ষে কথা বলা শুরু করি। এবং যখন আমাদের ক্যাম্পাসের একটা বড় সমস্যা হচ্ছে শাটল ট্রেনের সমস্যা। শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে কয়েকজন শিক্ষার্থী খুব গুরুতর আহত হয়। সেই সময় শাটল ট্রেনের সংস্কার এবং শিক্ষার্থীদের যে যাতায়াত ব্যবস্থা, এগুলো নিয়ে আন্দোলন হয়েছে। সেই সময় আন্দোলনে দাঁড়িয়েছি, অনেক ঝুঁকি ছিল, ছাত্রলীগের হুমকি দামকি ছিল, কিংবা অন্য যে কোনো বিপদে পড়তে পারতাম। ক্যাম্পাসে বিভিন্ন সময় সাংবাদিকদের উপর নিপীড়ন করা হয়েছে, সেই সময় তাদের পক্ষে দাঁড়িয়েছি। তো যেই সময় ক্যাম্পাসে অনেকেই কথা বলতো না বা চুপচাপ ছিল, সেই সময়ও আমি ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছি। সেই জন্য ক্যাম্পাসে একটা পরিচিত মুখ বা আস্থার জায়গা হয়ে উঠতে পেরেছিলাম। এবং অভ্যুত্থানের পরেও যখন দেখা গেছে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে বা ছাত্র আন্দোলনের 24শে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক কিছু দখল কিংবা আন্দোলনের স্টেক নেওয়া, এগুলোতে লিপ্ত হয়ে গেছে। আমি স্বাভাবিক আমার যে জীবন, টিউশনি, স্টুডেন্টদের সাথে মিশা, এবং অভ্যুত্থানের আগে যে জীবন ছিল এবং অভ্যুত্থানের পরেও সেই জীবনটাই যাপন করেছি। সেই জায়গায় কোনো পরিবর্তন আসেনি এবং শিক্ষার্থীদের সাথে সবসময় মিশেছিলাম। যেই জায়গা হয়তো অভ্যুত্থানের পরে নির্বাচনে শিক্ষার্থীরা আমার সেই আস্থার প্রতিদানটাই দিয়েছে। মূল কথা হচ্ছে, আমি শিক্ষার্থীদের বিরোধী বা তাদের মতের বিরোধী বা তাদের আস্থা বিরোধী কোনো সময় কোনো কাজ করিনি। আচ্ছা, আপনার এই জয়টাকে ছাত্রদলের বড় কামব্যাক ধরা হচ্ছে। আপনি জানেন যে ডাকসু বা জাকসু এগুলোতে কিন্তু ছাত্রদল জিততে পারে না। সেক্ষেত্রে আপনার এই জয়টা বড় কামব্যাক হিসেবে ছাত্রদলের জন্য ধরা হচ্ছে। আপনি এটা কিভাবে দেখছেন আসলে? আমাদের বিভিন্ন ছাত্র সংসদে যারা নির্বাচন করেছিল তারা যথেষ্ট যোগ্য প্রার্থী ছিল বলে আমি মনে করি, এবং অনেকেরই ক্যাম্পাসে ভালো জনপ্রিয়তা ছিল। নানা কারণে বিজয় হতে পারেনি। এক একটা ক্যাম্পাসের সমীকরণ এক এক রকম, সেটা আসলে ক্যাম্পাসে না গেলে বা না মিশলে হয়তো সেভাবে বোঝা যায় না। তো সেই জায়গায় বড় কামব্যাক আমি তা বলবো না, সেটাকে একটা স্বাভাবিক বিষয় হিসাবে ধরে নিব আমি। এবং মনে করব যে সামনে যে নির্বাচন, সেটাতে আমরা সবগুলো পদেই আরও ভালোভাবে যেন নির্বাচিত হই সেই প্রত্যাশা রাখি এবং সেটা কাজ করব। সেটাকে আমি আসলে অনেক বড় করে দেখতে চাই না, সেটা আমি শুধুমাত্র আমার শিক্ষার্থীদের ভালোবাসা এটাই বলতে চাই। এবং বাকি যারা যেই সময় যেই দল থেকে ইলেকশন করবে, যেন সবাই শিক্ষার্থীদের আস্থা অর্জন করে নির্বাচিত হয়। এবং নির্বাচনে অনেক ফাঁকফোকর ছিল, অনেক কৌশল ছিল এবং বিভিন্ন ধরনের অনিয়মও ছিল, সেগুলোকে কাটিয়ে উঠে যেন একটা ভালো ইলেকশনের সামনে, এটাই প্রত্যাশা থাকবে।
আচ্ছা, একটু জানতে চাই যে ছাত্র রাজনীতি বা ছাত্রদলের রাজনীতির আসার পেছনে আপনার গল্পটিকে বা কাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আপনি ছাত্রদলের রাজনীতি এসেছিলেন? আসলে আমার রাজনীতিতে আসা এবং রাজনীতি করার পিছনে একটা বড় অনুপ্রেরণা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ আমরা কৈশোরে যখন বেড়ে উঠি তখন তো আমরা জিয়াউর রহমানকে দেখি নাই এবং পাঠ্যপুস্তকে ওনার সম্পর্কে জানার সুযোগ খুবই কম। ওনার কাছ থেকে মুরব্বী বা যারা আছে তাদের কাছ থেকে শোনার একটা সুযোগ হয়েছে। পাশাপাশি দেশনায়ক তারেক রহমান তখন দেশের বাইরে, তাকেও আমরা সেইভাবে পাইনি বা তার কথাও শোনার সেইভাবে সুযোগ ছিল না কৈশোর বয়সে। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছিলাম দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই করছেন এবং এই বিপুল ক্ষমতাধর এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তিনি অনবরত কথা বলেছেন বিভিন্ন জনসভায়। তো সেই সময়ে তার কথা, তার যে চিন্তা, সেগুলো আমার মনে অনেক বেশি প্রভাব ফেলেছে এবং বলা যায় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেই বিএনপি কিংবা ছাত্রদলের সাথে আমার সম্পৃক্ততা এবং সেই সময়ে স্কুল জীবন থেকে আর কি ছাত্র রাজনীতি যুক্ত হয়ে যায়। জানতে চাই যে চাকসু নির্বাচনের আগে কিন্তু কমিটি ছিল না, আপনি তখন একজন কর্মী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের। সেই কর্মী থেকে এজিএস হয়ে গেলেন, তো এই জার্নিটা কেমন ছিল এবং জার্নিটাতে সবথেকে বড় বাধা পুরো জার্নিটাতে বা চ্যালেঞ্জ কী ছিল আপনার? আসলে কর্মী থেকে এজিএস আসলে এটা যদি বলেন, আমি আমার ক্যাম্পাসে আসার আগে আমি আমার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। তার মানে ক্যাম্পাসে আসার আগে আমি আমার সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। তো ক্যাম্পাসে আমাদের কমিটি নিয়ে একটু দীর্ঘসূত্রিত হওয়ার কারণে নির্বাচনের আগে আমি আমার ক্যাম্পাসে পরিচয়টা পাইনি। নির্বাচনের পরপরই আমি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হই। তো একেবারে দলীয় পদবিহীন যে নির্বাচন, সেই সময়ে দলীয় পদবিহীন থাকলেও দলের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলোতে আমি সম্পৃক্ত থাকতাম এবং ক্যাম্পাসে ছাত্রদলের যে কোনো প্রপাগান্ডা বা কিংবা ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন প্রেস দেয়া, ছাত্রদল সংশ্লিষ্ট যে কোনো বিষয় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা, সেটা আমার বিশ্ববিদ্যালয়ের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তাদের সাথে সমন্বয় করে সেই কাজগুলো আমি করে গিয়েছি। তো দলের পরিচয় সেই সময় না থাকলেও, পদ না থাকলেও বলা যায় যে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশীজন আমি ছিলাম। তো সেই জায়গা থেকে দল আমাকে মনোনীত করেছিল এবং শিক্ষার্থীরা সেই জায়গায় নির্বাচিত করেছে। চ্যালেঞ্জ অনেক ছিল, তবে সব কিছু পাশ কাটিয়ে আজকে শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, সেটাকেই আমি সবচেয়ে বড় বিষয়। কী ধরনের চ্যালেঞ্জ ছিল একটু? চ্যালেঞ্জ যদি বলি, সেখানে অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ছাত্রদলের নামে যে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন প্রপাগান্ডা এবং বিভিন্ন জায়গায় মব হচ্ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ সংবাদ আসছিল, সেগুলোকে অনলাইনে একভাবে সবার সামনে তুলে ধরা হচ্ছিল। সেগুলোর একটা চাপ এসে আমাদের সামনে পড়ছিল। দেখা গেছে যে আমি এই শাটলে ঝুলে ঝুলে শহরে যাচ্ছি, টিউশন করাচ্ছি, টেম্পুতে ঝুলে টিউশন করাচ্ছি, ফেরার পথে মিটপুর পোর্টে দেখলাম যে একজনকে পাথর মেরে হত্যা করা হলো। সেটার দায়টা আমার উপর দেওয়া হচ্ছে, আমাদেরকে গালাগালি করা হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি পীড়া দিত যে আমরা কোনো অপরাধে ক্যাম্পাসে সম্পৃক্ত নাই, ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীদেরকে নির্যাতন করছি না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই ঘটনাগুলো হচ্ছে সেগুলোর পুরো দায় আমাদের উপর দিয়ে দেওয়া বা চাপিয়ে দেওয়া, এই জিনিসগুলো শিক্ষার্থীদের সামনে সেভাবে উপস্থাপন করা হচ্ছে। তো সেই জিনিসগুলোকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল, সেইগুলোকে পাশ কাটিয়ে শিক্ষার্থীদের কাছে এদেরকে উপস্থাপন করা, সেটা অনেক বেশি কঠিন ছিল। এবং আপনারা জানেন যে অভ্যুত্থানের পরে কি পরিমাণ অনলাইনে প্রপাগান্ডা, মিথ্যা তথ্য এগুলো সামনে এসেছিল এবং বলা যায় যে ছাত্রদল একদম শীর্ষ নেতৃত্ব থেকে একদম সর্বকনিষ্ঠ কর্মী সবার উপরে এটার একটা স্টিম রোলার গেছে। আচ্ছা, একটু জানতে চাই যে আপনারা যখন ইউনিভার্সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, তো তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল, তো তাদের সাথে রাজনীতি না করে ছাত্রদলের রাজনীতিতে আপনি যুক্ত হয়েছিলেন, তো কতটা চ্যালেঞ্জ ছিল বা কোনো ধরনের থ্রেট ছিল কিনা? দেখেন, আমি যখন ছাত্রদল প্রথম শুরু করি তখন ক্লাস 9-এ পড়ি এবং সেই সময়ে গাজীপুরে বিভিন্ন মিছিল মিটিংয়ে সম্পৃক্ত থাকতাম। ঢাকা যখন সমাবেশ হতো ঢাকা চলে যেতাম, নয়াপল্টন কিংবা যে কোনো জায়গায় প্রোগ্রাম হলে সিনিয়রদের সাথে যেতাম। তো সেই জায়গায় বলা যায় যে স্কুল জীবন থেকে একটা রাজনীতির হাতেখড়ি হয়ে গেছিলো, কলেজ জীবনেও তা চলমান ছিল এবং বিশ্ববিদ্যালয়েও হয়েছিল। তো সেই জায়গায় প্রতিবার যখন নির্বাচন হতো 2018 সালে, 2024 সালে, বন্ধুবান্ধব কিংবা আশেপাশে অনেকেই টিপ্পনি কেটে বলতো যে 2041 সালের আগে তো আওয়ামী লীগ যাবে না, এই ছাত্রদল করে কি হবে কিংবা এগুলো করে কি লাভ, এই ধরনের কথাবার্তা বলতো। তখন আমি সবসময় চিন্তা করতাম যে পৃথিবীতে আমাকে ক্ষমতার স্বাদ পেয়েই মরতে হবে বা ক্ষমতার স্বাদ নিতেই হবে, সেটা না, বরঞ্চ আমি যদি মানুষের পক্ষে থাকি কিংবা স্রোতের বিপরীতে থাকি, এটাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগতো। এবং স্রোতের বিপরীতে রাজনীতি করার যে একটা দৃঢ় মানসিকতা, সেটা আমি সবসময় খুঁজে পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার থেকে। এবং বলা যায় যে সেই সময়ে বিভিন্ন বই পুস্তক পড়তাম, পৃথিবীর বিভিন্ন
দেশের হিস্ট্রি ঘাটাঘাটি করতাম, বিপ্লবের ইতিহাস পড়তাম, যে কীভাবে সরকারগুলো পরিবর্তন হয়। বলা যায় যে সরকারের প্রতিটা ভুল পদক্ষেপ আমাদেরকে বিভিন্নভাবে আশা জাগাতো যে না, অন্যায় যত বেশি হবে, যত অন্যায় করবে তাদের পতন তত দ্রুত অনিবার্য হবে। সেটা অনেকে বিশ্বাস না করলেও আমরা যারা বিরোধী রাজনীতিতে বিশ্বাস করতাম, আমরা জানতাম যে সরকারের ভিতরটা খুবই দুর্বল, একটা বড় কাঠামো দাঁড়িয়ে আছে, কিংবা কোনোভাবে যদি ধাক্কা দেওয়া যায় এটা খুবই দুর্বল কাঠামো পড়ে যাবে। এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে আপনারা সেটা দেখেছেন যে একদম তাসের ঘরের মতোই সব কিছু ভেঙে পড়েছে। তো সেই জায়গায় বলা যায় যে স্রোতের বিপরীতে রাজনীতি করা, সত্যের পথে থাকা, অন্যায়কে অন্যায় বলার যে সাহস, সেটাকে ধারণ করতে পেরেছিলাম বলেই বিরোধী রাজনীতি করতে পেরেছি। আচ্ছা, জানতে চাই যে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলো এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেগুলোতে আসলে ছাত্রদল জিততে না পারার কারণটা আপনার কাছে কি মনে হয়? দেখেন, অভ্যুত্থানের পরে ছাত্রদল একেবারেই অপ্রস্তুত অবস্থায় নির্বাচনগুলোতে গিয়েছে। সেই জায়গায় নির্বাচন হবে কি হবে না, একটা দোদুল্যমান অবস্থান ছিল। তাছাড়া আমরা যারা ছাত্রদল করি, আমাদের শীর্ষ নেতৃত্ব থেকে অনেকেই ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে নাই। শিক্ষার্থীদের কাছে সেইভাবে যাওয়ার সুযোগও কম ছিল অনেক ক্ষেত্রে। তো বলা যায় যে আমরা ক্যাম্পাসের বাইরে ছিলাম অনেক ক্ষেত্রেই, বিভিন্ন হামলা নিপীড়ন, এবং আমাদের মূল চিন্তা ছিল যে দেশের গণতন্ত্র উদ্ধার করা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং রাষ্ট্রের যে কাঠামো সেটার পরিবর্তন করা। এবং সেই জন্যই আমাদের লড়াই সংগ্রাম ছিল। এবং অভ্যুত্থানের পরে দেখা গেছে যে আমরা ক্যাম্পাসগুলো যখন ফেরত আসি, তখন আমাদের একটা নতুন শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে। আগে যেমন ছিল ছাত্রলীগ, অভ্যুত্থানের পরে একটা বড় শক্তি যারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী শুরুতে দাবি করে, তারা আমাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় যে হল দখল করব, আমরা গেস্ট রুম গণরুম কালচার শুরু করব, এবং বিভিন্ন জায়গার বিভিন্ন কিছুর দায় আমাদের উপর দেওয়া শুরু করে, এবং তারা নিজেদেরকে ওই সাধারণ শিক্ষার্থী হিসাবে দাবি করে। তো সেই জায়গায় বলা যায় যে ছাত্রদলের উপর একটা প্রপাগান্ডা এবং সারা দেশের বিভিন্ন যে অবস্থা, এগুলোর একটা বড় প্রভাব আমাদের উপরে পড়েছিল। এবং যেই জায়গায় বলা যায় যে ছাত্রদল দীর্ঘদিন ক্যাম্পাসে না থাকা কিংবা অপ্রস্তুত অবস্থায় নির্বাচনে যাওয়ার কারণে এরকমটা হয়েছে। তার পাশাপাশি নির্বাচনে অনেকগুলো ক্যাম্পাসে কারচুপিও হয়েছে, সূক্ষ্ম কারচুপি বলা যায়। তারা অনেক কৌশল অবলম্বন করেছে যেই জায়গাগুলোতে আমরা ঠিকমতো কাজ করতে পারিনি। তবে এই যে ছাত্র সংসদ নির্বাচন, এটা আমাদের জন্য একটা বড় অভিজ্ঞতা। এবং সামনে আমরা মনে করি যে দেশনায়ক তারেক রহমান প্রতিটি ক্যাম্পাসে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দিবেন, এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেলে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে বড় একটা হাইপ আছে এখন, একেবারে বিভিন্নভাবে দেখানো হচ্ছে, বিভিন্ন মোড়কায়ন করা হচ্ছে, সেগুলো কেটে যাবে এবং স্বাভাবিক গতিতেই ক্যাম্পাসগুলোতে নির্বাচন হলে ছাত্রদল ভালো করবে। আচ্ছা, জানতে চাই যে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা নেতিবাচক ধারণা আছে, এটা আসলে কিভাবে পরিবর্তন করা সম্ভব আপনি মনে করছেন? দেখেন, ছাত্র রাজনীতি মানেই মানুষ মনে করে যে ক্যাম্পাসগুলোতে মারামারি, হানাহানি, দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া। এবং বাংলাদেশে বিগত সময়গুলোতে আমরা কিন্তু ছাত্র রাজনীতি বলতে এটাই দেখে আসছি। ছাত্র রাজনীতি মানে কখনো তারা পাঠচক্র করবে, কখনো সভা সেমিনার করবে, শিক্ষার্থীদের বিভিন্ন সেবায় পাশে দাঁড়াবে, একজন শিক্ষার্থী অসুস্থ হলে তাকে বিভিন্নভাবে সেবা দেওয়ার চেষ্টা করবে, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়াবে। এই জিনিসগুলো আমরা দেখি না। বিগত সময়ে যারা ছাত্র রাজনীতি করেছে, তারা ছাত্র রাজনীতি নামে হলেও তারা কিন্তু ছাত্র রাজনীতির বিরোধী ছিল। ছাত্রদের দাবি হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন, তারা দেখা যায় সেই জায়গায় গিয়ে হামলা করেছে। ছাত্রদের দাবি কোটা সংস্কার, সেই জায়গায় তারা হামলা করেছে। ছাত্রদের দাবি ফি কমানো, তারা সেখানে গিয়ে সেগুলোর বিরোধিতা করছে। মূল কথা হচ্ছে প্রশাসন কামিতা এবং হচ্ছে দলীয় আনুগত্য দেখিয়ে বিভিন্ন সময় সরকারের যে স্টিম রুলার, সেগুলো শিক্ষার্থীর উপর চাপিয়েছে, এক কথায় গোলাম বানিয়ে রেখেছিল। সেই জন্য মানুষের একটা নেতিবাচক ধারণা এসেছে। যেহেতু ছাত্রদল বিভিন্ন সময়ে এই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে মার খেয়েছে, ছাত্রদল এখন চায় প্রতিটা ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক, শিক্ষার্থীরা মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির চর্চা করুক, এবং যে যার মতামত সুন্দরভাবে পেশ করবে, কেউ যার যে আইডিওলজি সেটা চর্চা করবে। সেটা যদি হয়, সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশের যারা অভিভাবকরা আছে, ছাত্র রাজনীতি নিয়ে যে নেতিবাচক বার্তা আছে মানুষের মনে, সেটা মুছতে অনেকখানি সম্ভব হবো। সেই জায়গায় আমরা আপনাদেরও সহযোগিতা চাই, মিডিয়াও ভালোভাবে সেটাকে তুলে ধরবে এবং মানুষের কাছে তুলে ধরবে, সেটা আমরা সবসময় প্রত্যাশা করি। ক্যাম্পাসের ইতিবাচক কাজগুলোকে তুলে ধরবে, শুধুমাত্র মারামারি হানাহানি সেগুলোকেই মূল প্রাধান্য না দিয়ে পজিটিভ কাজগুলো মানুষের সামনে তুলে ধরলে আমি মনে করি যে ছাত্র রাজনীতি ভয়টা কেটে যাবে। যেমনটা বলছিলেন যে গণতান্ত্রিক উত্তরণ বা সহাবস্থান, ছাত্রদল কি আসলে এটা করতে পারবে বা ছাত্রদলের দ্বারা এটা সম্ভব হবে কি না? অবশ্যই সম্ভব হবে। ছাত্রদলের রাজনীতির একটা বড় উত্থান হয়েছিল 90-এর দশকে।
তো সেই সময় যদি আপনি বলেন যে সেই সময় সারা দেশের ছাত্র সংসদগুলো কিন্তু ছাত্রদল বিজয়ী হয়েছিল এবং ছাত্রদল সেই সময় অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি, যেহেতু আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছি। শুধুমাত্র গণতন্ত্র জাতীয় পর্যায়ে না, ক্যাম্পাসগুলোতে যদি গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে সেটাকেই আমরা জাতীয় পর্যায়ে আরও ভালোভাবে রূপ দিতে পারবো। তো সেই জায়গায় আমি মনে করি ছাত্রদল অবশ্যই পারবে এবং ছাত্রদল সেই জায়গায় প্রতিজ্ঞা করেছে এবং সেই গণতান্ত্রিক যাত্রায় আমাদের অনেক শহীদ হয়েছে, তাদের রক্তের প্রতি আমাদের একটা বড় ঋণ আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে জামাতপন্থী ভোট বড় একটা ফ্যাক্টর, তো আপনি জিতেছেন একমাত্র ছাত্রদলের মনোনীত প্রার্থী, তো আপনার জয়ে এটা কোনো ভূমিকা রেখেছে কিনা? আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি জামাতপন্থী ভোট বা যেটা বলছেন, আমি সেভাবে এটাকে চিন্তা করব না। আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী মনে করব। সেই জায়গায় পন্থী হওয়ার চেয়ে আমি মনে করি যে ক্যাম্পাসের স্বার্থ সবসময় দেখা উচিত। যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা যে আবাসন, যে পরিবহন, ব্যাংকিং ব্যবস্থা, যেগুলো উন্নয়ন না হচ্ছে, যেই জিনিসগুলো করা দরকার সেই জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। তো সেই জায়গায় বিভিন্ন শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন আইডিওলজি আছে, তবে আমি মনে করি না কখনো সেটা অন্ধভাবে অনুসরণ করা উচিত। যেহেতু আমরা একটা ক্যাম্পাসে পড়াশোনা করি, আমাদের ক্যাম্পাসের স্বার্থটাকেই আগে দেখা উচিত। তো সেই জায়গায় জামাতপন্থী ভোট বা এরকম আমি সত্যিকার অর্থে নিরূপণ করতে পারছি না যে কে জামাতপন্থী কে কোন পন্থী, সেটা তো বলা যাচ্ছে না। তো সেই জায়গায় আমাকে যারা ভোট দিয়েছে সবাই তো আর ছাত্রদলের কর্মী না, সেই জায়গায় অনেক মতের মানুষ ভোট দিয়েছে। তো মূল কথা হচ্ছে যারা মনে করেছে যে আমার মাধ্যমে ক্যাম্পাসের ভালো হবে বা আমি তাদের প্রত্যাশা জায়গাটা পূরণ করতে পারবো, তারাই আস্থা স্থাপন করছে, তারাই ভোট দিয়েছে। আচ্ছা, আপনি ছাত্রদল থেকে জিতেছেন, কিন্তু আপনার যারা সহকর্মী আছে ভিপি এবং জিএস, তারা তো অন্য মতাদর্শের, তো তাদের সঙ্গে কাজ করতে কেমন লাগছে আসলে? দেখেন, আমার যে প্যানেলে সেই জায়গায় বিপি জিএস ভিন্ন মতের এবং ভিন্ন প্যানেল থেকে এসেছে। তবে আমি সবসময় মনে করতাম যে আমরা তো সবাই ক্যাম্পাসের ভালো চাই, শিক্ষার্থীদের কল্যাণ চাই, তাদের অধিকার আদায় চাই। সেই জায়গায় এই বিন্দুতে আমাদের সবার স্বার্থ এক হওয়া উচিত ছিল। কিন্তু অভ্যুত্থানের পরে যেহেতু আমি একমাত্র সেই প্যানেলের বাইরে ছিলাম, তাদের প্যানেলের, তো আমি চেষ্টা করেছি যে তাদের সাথে সেই সহনশীলতার জায়গা এবং পরমত সহিংসতাকে প্রাধান্য দিয়ে কাজ করার, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আমি পাইনি এবং আমার প্রত্যাশার যেটা জায়গা সেটা পূরণ হয়নি। তো সেই জায়গায় আমি সেটা পাইনি এবং শিক্ষার্থীরাও সেটা জানেন এবং বিভিন্নভাবে দেখছেন। এবং বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও আমাদের পক্ষে ছিল না। মানে বলা যায় যে আমার যখন যে কোনো প্রত্যাশা বা যেই কাজে সেটা দেখিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতপন্থী, বিপুল সংখ্যক বিভিন্ন পদে, গুরুত্বপূর্ণ পদে তাদের শিক্ষকরা বসে আছে এবং দেখা যায় যে সেই জায়গায় জামাতপন্থী শিক্ষক এবং তাদের ছাত্র সংগঠনের একটা যোগসাযোগ ছিল বিভিন্ন সিদ্ধান্তে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে। সেই জায়গায় আমাদেরকে বলা যায় যে সতীনের ছেলের মতো আচরণ করা হয়েছে। তো সেই জায়গায় কিছুটা বিভিন্নভাবে বলা যায় যে আমার কাজের যে জায়গা সেটা সেইভাবে হয়তো প্রত্যাশার মতো আমি পাইনি বা সেই প্রত্যাশার মতো সহযোগিতাও আমি পাইনি। আচ্ছা, যেহেতু বললেন যে সহযোগিতা পান নাই, সেক্ষেত্রে আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের, এগুলো আসলে কতটুকু করতে পারছেন? এখন প্রতিশ্রুতি পূরণ করতে পারছেন কতটুকু? দেখেন, শিক্ষার্থীদের প্রতিশ্রুতির জায়গা যদি বলি, নির্বাচনের আগে শিক্ষার্থীদেরকে ইশতেহার দিয়েছিলাম এবং তাদেরকে অনেক স্বপ্নের কথা বলেছিলাম এবং তাদের যেটা স্বপ্ন সেটা আমাদেরও স্বপ্ন এবং আমিও তো ক্যাম্পাসের শিক্ষার্থী, আমি চাই সেগুলো বাস্তবায়ন করতে। কিন্তু নির্বাচনের পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে বিভিন্ন কাজ করার জন্য কোনো ধরনের বাজেট দেয়নি এবং নির্বাচনের পরপরই আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের একটা তোড়জোড় শুরু হয়ে গেছে এবং ক্যাম্পাসে বড় বড় প্রকল্প যেগুলো আমরা চিন্তা করেছি বাস্তবায়নের করার কথা, সেগুলো সেভাবে বাস্তবায়ন হয় নাই। তো সেই জায়গায় আমি যেহেতু এখন ছাত্র সংসদে আসি এবং আমি যে ছাত্র সংগঠন করি, বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলা জাতীয় দল বিএনপি বর্তমানে সরকারে আছে। তো আমি চাইবো যে সরকারি দলের ছাত্র সংগঠনের নেতা হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত নেতা হিসাবে সরকারের কাছ থেকে বিভিন্ন কিছু এখন আদায় করার, যেটা হয়তো বিগত 4 মাসে আমি অনেক কিছুই করতে পারিনি। কিন্তু আমার প্রত্যাশা থাকবে বাকি যে সময়টা আছে সেই সময়টাতে বিশ্ববিদ্যালয়ে যদি হল নির্মাণ করতে পারি,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও যে সমস্যাগুলো আছে সেগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরে, সরকারের কাছে তুলে ধরে তাদের কাছে যদি আদায় করতে পারি, সেটাই হচ্ছে আমার বড় জায়গা থাকবে। এবং সামনের যে সময়গুলো, সেই সময়গুলোতে আমি সরকারের কাছ থেকে সেই জিনিসগুলো আদায় করার চেষ্টা করব। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসনের অনেক বেশি সংকট। স্বেচ্ছাদে কটেজে দান খেতে শিক্ষার্থীরা বসবাস করে। হয়তো সারা দেশের মানুষ এখনও জানে না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী খাচ্ছে, কীভাবে থাকতেছে এবং কীভাবে তাদের জীবনযুদ্ধ চলছে। বেশিরভাগ শিক্ষার্থী অনেক বেশি প্রান্তিক পরিবারে এসেছে, ভর্তির টাকা অনেকের কাছে থাকে না, তারা 22 কিলোমিটার দূরে টিউশন করিয়ে সামান্য 3,000-4,000 টাকার বিনিময়ে ক্যাম্পাসে তাদের জীবনযাপন করছে। সেই জায়গায় বলা যায় যে রাষ্ট্রের যারা নেতৃত্ব দিবে ভবিষ্যতে, বড় বড় কর্মকর্তা হবে, তারা পুষ্টিকর খাবার পাচ্ছে না, তাদের নানা শারীরিক অসুস্থতা হচ্ছে। তো সেই জায়গায় তাদেরকে যদি রাষ্ট্র ঠিকমতো নার্সিং না করতে পারে এবং তাদের যে প্রত্যাশা এটা যদি পূরণ না করতে পারে, তাহলে তো আমরা দক্ষ মানব সম্পদ পাবো না। তো সেই জায়গায় একজন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আমার কাছে তো অনেক ক্ষমতা নেই, বা আমি চাইলে তো সব পারবো না। তো আমার কাজ হচ্ছে একজন আদায়কারীর ভূমিকায় থাকা, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রের কাছে আদায় করা, এবং সেই চেষ্টাটা আমি সামনে করে যাব। বিভিন্ন ওয়েলফেয়ারমূলক কর্মকাণ্ড থাকতে পারে, বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন কিছু আমরা দিতে পারি, সেটা কিন্তু সাময়িক, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান করবে না। তো সেটার চেয়ে আমি বড় বড় যে প্রকল্পগুলো, সেগুলো রাষ্ট্রের কাছ থেকে আদায় করার দিকে আমার নজরটা বেশি থাকবে, এবং আশা করি শিক্ষার্থীদেরকে সামনে নিয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে সেটা আমি সামনে পূরণ করতে পারবো। আচ্ছা, যেহেতু তরুণদের নিয়ে কথা বললেন, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কথা বললেন, তো এখন আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে অনেকাংশেই তরুণরা কিন্তু রাজনীতি থেকে দূরে থাকতে চায়। এটার কারণ কি মনে করছেন এবং তাদের জন্য কি বার্তা থাকবে আপনার? রাজনীতিটা আসলে অনেকের কাছে একটা ভীতির জায়গা হয়ে গেছে, যে একটা ভয়ের চর্চা এই জায়গায়, বা এই জায়গায় একটা ভায়োলেন্সের জায়গা অনেকে মনে করা হতো। কিন্তু রাজনীতির মাধ্যমে যে অনেক মানুষের কাছে পৌঁছানো যায় এবং অনেক মানুষের জন্য কাজ করা যায়, এই জিনিসটা মানুষের মনে এখন ওইভাবে যায়নি। তো সবাই আসলে ভোগবাদী রাজনীতিতে বিশ্বাসী হয়ে গেছে, যে আমি একটা পদ নিব এবং সেটাকে কাজে লাগিয়ে আমি বিত্ত বৈভবের মালিক হয়ে যাব, বা সেটাকে অপব্যবহার করা, বা শিক্ষার্থীদের কাছে নিজেকে একটা হনু হিসেবে আবিষ্কার করা, এরকম আমরা আগে দেখেছি। এইসব কারণে শিক্ষার্থীদের কাছে রাজনীতি একটা ভয়ের জায়গা হয়েছিল। এখন আমরা চেষ্টা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চেষ্টা করছে শিক্ষার্থীদের কাছে রাজনীতিটা আরও বেশি সহজ করার জন্য, এবং রাজনীতি যে কোনো ভয়ের জায়গা না, বরঞ্চ তার কথা বলা, রাষ্ট্রের কথা বলা, মানুষের কথা বলা যে একটা প্ল্যাটফর্ম, সেই জিনিসটা আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। এবং প্রতিনিয়ত আমি আমার ক্যাম্পাসে সেই অবয়টা দেওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমি দেখেছি যে অনেক শিক্ষার্থী যারা ভালো পড়াশোনা করে, ভালো একাডেমিক রেজাল্ট আছে, দেশ নিয়ে ভাবে, তারা কিন্তু রাজনীতিতে সক্রিয় হচ্ছে। আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে করতে হবে তা না, আপনারা যে কোনো ছাত্র সংগঠন করতে পারেন, কিন্তু আপনারা মেধাবী যারা আছেন তারা রাজনীতি করেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, এবং এই দেশের মানুষের প্রতি, মাটির প্রতি একটা দায়বদ্ধতা যদি কাজ করে, তাহলে যে কোনো শিক্ষার্থী রাজনীতি করতে পারে। সেই জায়গায় তাদের ফার্স্ট চয়েস ছাত্রদল হতে পারে, কিংবা অন্য কাউকে তারা ভাবতে পারে। তবে আমরা বড় ছাত্র সংগঠন হিসাবে শিক্ষার্থীদের নিয়ে যেহেতু কাজ করি, আমরা সবসময় চেষ্টা করছি যে শিক্ষার্থীর কাছে রাজনীতিটাকে আরও সহজভাবে উপস্থাপন করার জন্য, এবং সেটা যেন কোনো ভয়ের জায়গা না হয়, এবং আশা করি সেটা শিক্ষার্থীদের প্রত্যাশিত জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আচ্ছা, বিগত সময়ে যখন রাজনীতি শুরু করেছিলেন, খারাপ একটা পরিস্থিতি ছিল, তো সেই সময় কি আসলে কখনো মনে হয়েছে যে রাজনীতি ছেড়ে দিব, রাজনীতি করে কি হবে, বা এরকম কোনো ধারণা এসেছিল কিনা? আসলে কেউ যদি যারা রাজনীতি করে তারা যদি মনে করে যে আমি রাজনীতি ছেড়ে দিব, আসলে রাজনীতি কখনো ছাড়া যায় না। রাজনীতি একবার মন মস্তিষ্ক চেপে ধরলে সেটা থেকে আর কখনোই বাইরে থাকা যায় না। আপনি হয়তো কিছুদিন মিছিল বা প্রোগ্রামে না গিয়ে থাকবেন, কিন্তু দেখবেন যে পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, যত নির্জন জায়গায় থাকেন, আপনার রাষ্ট্রের জন্য মন কাঁদছে, মানুষের জন্য মন কাঁদছে। রাষ্ট্রের একটা ক্ষতি হলে বা গণতন্ত্রের ক্ষতিগ্রস্ত হলে আপনার প্রাণ অবশ্যই কাছে, আপনি যদি সংবেদনশীল মানুষ হন। তো সেই জায়গা থেকে আমি কখনোই রাজনীতি ছেড়ে দিব বা রাজনীতির বাইরে থাকবো, সেটা আমাকে মনে হয়নি। বরঞ্চ যতবার চিন্তা করেছি যে রাজনীতি থেকে দূরে থাকবো, তত প্রবলভাবে আর রাজনীতি আঁকড়ে ধরেছে। এবং দেখা গেছে যে আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে কোনো না কোনোভাবে রাজনীতি সম্পৃক্ত হয়ে যায়। সেটা বই পড়লেও রাজনীতি রিলেট করি, কিংবা কারোর সাথে আড্ডা দিলে রাজনীতি চলে আসে। তো আসলে রাজনীতির বাইরে কোনো কিছু হয় না। রাজনীতি না করলে কি করতেন আপনি? যদি ছাত্র রাজনীতি না করতাম, সেই জায়গায় আসলে ছাত্র রাজনীতি এটাকে আমি কোনো পেশা হিসাবে দেখছি না, কিংবা এটাকে আমি খুব মানে এটাকেই একমাত্র পেশা হিসাবে বা এটাকেই একমাত্র ভবিষ্যৎ হিসাবে আমি দেখছি না। আমার শিক্ষকতার জায়গাটা খুব বেশি পছন্দ ছিল ছোটোবেলা থেকেই, সাংবাদিকতাও খুব বেশি পছন্দ ছিল। মূল কথা হচ্ছে যেই সব পেশায় মানুষের কাছাকাছি বা সম্পৃক্ত থাকা যায়,
অনেক বেশি মানুষের সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেই সমস্ত পেশাগুলো আমার সবসময় ভালো লাগতো। সেই জায়গায় শিক্ষকতা ভালো লাগতো। আমি স্কাউটিং করতাম, রেড ক্রিসেন্টে সম্পৃক্ত ছিলাম, বিএনসিসি করতাম, অনেক সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলাম। তো সেই জায়গায় সবসময় মানুষের কাছাকাছি থাকার সুবাদে এমন একটা পেশাকেই সবসময় চাইতাম, যেটা হচ্ছে মানুষের সাথে থাকতে পারবো এবং তাদেরকে নিয়ে কাজ করতে পারবো। যেহেতু ছাত্র রাজনীতি করছি দীর্ঘদিন ধরে, ভবিষ্যতে যদি রাজনীতি করি তাহলে মানুষের কাছাকাছি থাকার সুযোগ হবে, কিংবা রাজনীতি যদি নাও করি, অন্য কোনো পেশায় থাকি, তবুও মানুষের সাথে সাথে সম্পৃক্ত থাকবো, এই দায়বদ্ধতাটা সবসময়ই কাজ করে। তো সেই জায়গায় ওই যে কিশোর কবি সুকান্ত যেভাবে বলেছিল যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তো সেই অঙ্গীকারটা সবসময় পৃথিবীর কাছে, নবজাতকের কাছে অনুভব করি। আপনি ভবিষ্যৎ রাজনীতির কথা বললেন, আপনার কাছে জানতে চাই যে আসলে নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? আসলে এই প্রশ্নটা অনেকবারই সম্মুখীন হই যে নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চাই। সেই জায়গায় আমি যদি মনে করি যে আমি ভবিষ্যতে সেই জায়গায় একটা জায়গায় দেখতে চাই, সেই জায়গায় আসলে আমার মনে হয় যে শুধু দেখতে চাই বললেই তো হয় না। তো সেই জায়গায় আমি মনে করি যে ডে বাই ডে আমার যে কাজটা, সেই কাজটা আমি করে যেতে চাই। আজকে শিক্ষার্থীদের দায়িত্ব আমার কাছে আছে, আমি সেই দায়িত্বটা ভালোভাবে পালন করতে চাই। তার পরবর্তী সময়ে সাংগঠনিক দায়িত্ব যদি আসে, সেটা আরও ভালোভাবে পালন করতে চাই। তো আমার দৈনিক যে কর্ম, যে কাজ, সেটার ভিত্তিতে 10-15 বছর পরে বা কিংবা ভবিষ্যতে কোথায় যাব, সেটা আমার বর্তমান কাজে নির্ভর করবে। তো যেই জায়গায় বা যেই অবস্থানেই থাকি না কেন, সবসময় একটা কল্যাণ চিন্তা যেন থাকে, মানুষের কাছাকাছি থাকতে পারি, সেই প্রত্যাশাটা সবসময়ই থাকে। তো অনেক বড় কিছু হতে হবে বা অনেক বড় পদে যেতে হবে, সেটা আমি কখনোই বিশ্বাস করি না। তবে আমি যেখানে অবস্থান করি, সেই জায়গা থেকে সবার সাথে যেন সম্পৃক্ত থাকতে পারি, এই আকাঙ্ক্ষা বা এই প্রত্যাশাটা আমার সবসময় কাজ করে। আচ্ছা, একটু জাতীয় রাজনীতিতে ফিরি। যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সরকার গঠন করেছে। তো আপনার কি মনে হয় যে তারেক রহমান বা বিএনপি সরকার জাতির যে প্রত্যাশা, সেটি কতটুকু পূরণ করতে পারবে? এই জায়গায় দেখেন, নির্বাচন হয়েছে, মাসের কাছাকাছি হয়েছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে তারেক জিয়া, আরেক জিয়া বলা হচ্ছে। তো সেই জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন। প্রায় 20,000-22,000 কিলোমিটার খাল খনন করবেন 4 বছরে। তো সেই জায়গায় এই অল্প সময়ে তিনি যে আকাঙ্ক্ষা এবং জনগণের সরকার হয়ে ওঠার যে প্রত্যাশা মানুষকে দেখিয়েছেন, সেটা মানুষের মনে অনেক বেশি প্রত্যাশার পারদ অনেক বেশি উঁচুতে নিয়ে গেছে এবং মানুষ আস্থা স্থাপন করতে পারছে। আপনি দেখেন যে ইমাম মুয়াজ্জিনদেরকে বাধা দিবেন বলেছিলেন এবং সেটি ঈদের আগেই তাদেরকে দিয়ে দিয়েছেন। প্রতিটি মসজিদে 10,000 টাকা করে বরাদ্দ রেখেছেন। শুধুমাত্র মসজিদ যে তা না, সেই জায়গায় সেবায়েত কিংবা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, যে আমরা যারা বাংলাদেশি, সকল ধর্মের মানুষ বা সকল ধর্মের যারা আছে, তাদেরকেও তিনি সেই বাতার আওতায় নিয়ে এসেছেন। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, সেটাও তিনি দিয়েছেন। খাল খনন কর্মসূচি সেটাও করছেন এবং সামনে আমরা দেখব যে কৃষকদেরকেও তিনি কৃষি কার্ড দিবেন। তো এই অল্প সময়ে সরকার যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছিল, তার প্রত্যেকটা কিন্তু বাস্তবায়ন করে চলেছেন। সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়লেও কিন্তু বাংলাদেশে জ্বালানি তেলের দাম তিনি বাড়াননি। এবং তার যে সহজাত চলাফেরা এবং মানুষের সাথে বসে থাকা, জ্যামে আটকে থাকা, মূল কথা হচ্ছে জনগণের প্রধানমন্ত্রী যেরকম হওয়া উচিত ছিল বাংলাদেশে, সেই রকম একজন জনগণের প্রধানমন্ত্রী হিসাবে আমরা জনাব তারেক রহমানকে দেখতে পাচ্ছি। বলা যায় যে এই 10 মাসে সরকার মানুষের যে প্রত্যাশা, সেটা খুব ভালোভাবেই পূরণ করতে পেরেছে এবং পারছে। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে দেখা যায় যে সামনের 5 বছর পরে যখন আমরা আবার নির্বাচন আসবে, তখন জনগণের কাছে যখন আমরা যাব, জনগণকে আর বলাও লাগবে না। সেই জায়গায় দেখা যায় জনগণ আমাদের কর্মের উপর ভিত্তি করেই হয়তো সামনে আবারও আমাদেরকে একটা ভালো ফলাফল দেখাবে। নতুন সরকারের 1 মাসের বেশি সময় হয়েছে, তো 1 মাসে আসলে কার্যক্রম সবকিছু মিলিয়ে 10-এ কত দিবেন আপনি? আমি এই 1 মাসে এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারকে আমি 10-ই দিতে চাই। কারণ আমরা যেগুলো মনে করেছিলাম, সেগুলো হচ্ছে অনেক বেশি কাজ করছেন এবং প্রধানমন্ত্রী দেখা গেছে যে শুক্রবারে ব্যতীত শুধু শনিবারেও এখন অফিস করছেন এবং তার পিছনে কিন্তু সমস্ত আমলারা ছুটছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন মন্ত্রীরাও নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন এবং এমপিরাও আসছেন। মূল কথা হচ্ছে প্রধানমন্ত্রী যেই জায়গায় সবচেয়ে দ্রুত গতিতে দৌড়াচ্ছেন, সেই জায়গায় তার যে মন্ত্রণালয় এবং তার যে এমপিরা এবং সরকারের যে সংশ্লিষ্ট যারা আছেন, তারাও অনেক স্পিডে কাজ করছেন। তো সেই জায়গায় এত স্পিডে যদি কাজ থাকে এবং জনগণের নিকট যদি জবাবদিহিতা যেইভাবে আছে সেভাবে যদি বজায় থাকে, তো আমি মনে করি যে আসলে সেটা মানুষের যে সরকার হওয়ার কথা ছিল, জনমানুষের সরকার, সেটা সত্যিকার অর্থে হয়ে উঠতে পারবে। এই 1 মাসের কার্যক্রমে আমি সরকারকে 10-এ 10 দিতে চাই।
আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি যে আপনার জীবনে সবথেকে বড় প্রভাব ফেলেছেন কে? যে আপনার এই রাজনীতিক ক্যারিয়ার বা উঠে আসা সব মিলিয়ে বড় প্রভাব ফেলেছেন কে সবথেকে? আসলে জীবনের বিভিন্ন ধাপে ধাপে এক একজন মানুষ এক একভাবে প্রভাব রেখেছেন। তো ব্যক্তিগত জীবনে আমি আহমদ ছফাকে পড়ি। তো লেখক আহমদ ছফা আমার চিন্তা মানুষে একটা বড় প্রভাব ফেলেছে, এবং বলা যায় যে ফ্যাসিবাদী সময়ে আমি আহমদ ছফার লেখা অনেক বেশি পড়তাম। এখন পর্যন্ত তিনি আমার প্রিয় লেখক। তো বলা যায় যে রাজনৈতিক জীবনে হোক কিংবা ব্যক্তি জীবনে হোক, আহমদ ছফা আমার চিন্তায় একটা বড় প্রভাব সবসময় বিস্তার করেছে। তাছাড়া রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বড় ডায়নামিক চরিত্র হিসাবে আমার সামনে সবসময় আবির্ভূত হয়েছে রাজনীতিতে। কারণ তিনি রাইফেল ছেড়ে যখন কোদাল ধরেছেন এবং সেই জায়গা থেকে দেশের মানুষের যে রাখাল রাজা হিসাবে আবির্ভূত হয়েছেন, সেটা কিন্তু একটা বড় জায়গা ছিল এই অতি অল্প সময়ে। তো বলা যায় যে তাদের একটা অনুপ্রেরণা আমার ভিতরে সবসময় ছিল। তো বলা যায় যে সাহিত্যে এক জায়গায়, রাজনীতিতে একজন, খেলাধুলা এক একজন। তো বলা যায় যে একক কোনো ব্যক্তি নয়, জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন জন আমার বড় একটা প্রভাবক হয়ে উঠেছে। এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাই যে এখন আপনি ছাত্র সংসদের নির্বাচিত এজিএস, এর আগে একজন কর্মী ছিলেন ছাত্রদলের। তো ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য কি আসলে, এটা একটু বলতেন? আসলে ছোটবেলার ঈদ অনেক বেশি আনন্দের। সেই ঈদ আসলে কখনো আমাদের আসে না। ছোটবেলায় আমরা যখন ঈদ করতাম তখন দেখা গেছে যে নতুন জামায় অনেক বেশি আনন্দিত থাকতাম, এবং নতুন জামা পরে সেমাই খেয়ে আশেপাশের বাসার সব বাচ্চারা একসাথে মিলে ঈদগাতে নামাজ পড়তে যেতাম, এবং নামাজ পড়া শেষে সবাই একসাথে ঘুরতাম, কিংবা একসাথে সবার কাছে যাইতাম, বিভিন্ন বাজি ফুটানো কিংবা একসাথে ঘোরাফেরা করা, এগুলো অনেক বেশি আনন্দের ছিল। এবং আত্মীয় স্বজনের বাসায় মায়ের হাত ধরে দাওয়াত খেতে যাওয়া কিংবা দাদির কাছে বিভিন্ন আবদার করা, এই জিনিসগুলো ছিল যেগুলো আসলে বড়বেলা সেভাবে আর হয়ে ওঠে না। তো বলা যায় যে ছোটোবেলা ঈদের যে একটা আনন্দ, যে একটা প্রফুল্লতা ছিল, সেই জিনিসগুলো হয়তো এখন পাওয়া সম্ভব না, কিন্তু ছোটোবেলার সেই জিনিসগুলো যে আমরা চিন্তা করি, আমাদের স্মৃতির মানসপটে সেই আনন্দগুলো এখনও ভেসে বেড়ায়, এবং সেটা এখনও ভালো লাগে। ছাত্র রাজনীতিতে আসার পরে কোন পরিবর্তনটা এসেছে বেশি, বিশেষ করে এই ঈদের কথাই যদি বলি, যে তখন আগে কেমন ছিল আর এখন ছাত্র রাজনীতিতে আসার পরে কেমন হয়? আসলে ছাত্র রাজনীতি অনেকদিন ধরেই করছি, এজিএস নির্বাচিত হওয়ার পরে এটাই প্রথম ঈদ। তো এই জায়গায় জুনিয়ররা অনেক বেশি উন্মুখ হয়ে আছে, তাদেরকে সালামি দিতে হবে, এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে ভাই সালামি দেন। তো এই রেওয়াজটা আমাদের মধ্যে আছে, এবং দেখা গেছে এখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সালামি দেওয়া যায়, ঈদ কার্ড দেওয়া যায়। তো এই যে ঈদের শুভেচ্ছা বিনিময় ভাগাভাগি, এই জিনিসগুলো আরও অনেক বেশি বেড়েছে, যেহেতু নির্বাচনের পরে অনেক বেশি মানুষের সাথে সম্পৃক্ত হয়ে গেছি। বলা যায় যে আমি সারাদিন মানুষের মধ্যে থাকি, ক্যাম্পাসে থাকলে শিক্ষার্থীদের মধ্যে, বাড়িতে আসলেও বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, ছোট ভাই কিংবা যে কোনো জায়গায় মানে সবসময় জনসম্পৃক্ত থাকা বা মানুষের কাছাকাছি থাকা হয়। সেই জায়গায় জীবনে একটা বড় পরিবর্তন এসেছে। আগে চাইলে একা সময় কাটাতে পারতাম, অনেক বেশি বইপত্র পড়তে পারতাম বা নিজের কাজে অনেক বেশি মনোযোগ দিতে পারতাম। এখন দেখা গেছে নিজের কাজের চেয়ে মানুষের যে কাজ বা একজন একটা সমস্যা নিয়ে এসেছে কিংবা একটা সমস্যা হয়েছে, সেই সব জিনিসে বেশি সময় দিতে হয়। তো বলা যায় যে এই সময়ে যে ঈদ, সেটা আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত। সালামি তো দিবেন যারা আছে, যেটি বলতেছিলেন, তো সালামি কি পাবেন কি না এবার, কি মনে হয় আসলে? আসলে সেটা অনেক বেশি সেটা বলা যাচ্ছে না। আমি একটু লাজুক স্বভাবের, সিনিয়রদের কাছ থেকে সালামি খুব কমই চাই। তো সেই জায়গায় যারা আমাকে ভালোবাসেন বা পছন্দ করেন, তারা নিজ দায়িত্বেই সবসময় সালামিটা দিয়ে দেন। তো এবার তো আপনি একটা দায়িত্বশীল জায়গায় এজিএস হয়েছেন, নির্বাচিত। তো এবার কি মনে হয় যে আসলে এবার কি সালামি শুধু দিতেই হবে নাকি পেতেও পারেন, কোনটা মনে করছেন? সালামি অবশ্যই পেতে পারি, এবং আমি আমার ছোট ভাইদেরকে বলেছি যে সালামি যত পাবো তত দিব, ঠিক আছে? তো এরকম বলে দিয়েছি। তো আমি আমার বড় ভাইদের প্রতি আহ্বান রাখবো যে আমাকে বেশি বেশি সালামি দেন, আমি আমার ছোট ভাইদেরকে বেশি বেশি দিয়ে দিব। প্রিয় দর্শক, এই ছিল আজকের পত্রিকার পডকাস্ট। পরবর্তীতে আমরা অন্য কোনো অতিথি নিয়ে অন্য কোনো পর্বে আবারও আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের পত্রিকার সঙ্গে থাকুন।